হামজা চৌধুরীর সাথে যুক্তরাজ্যে দেখা করেছেন বাফুফের সভাপতি। তারকা ফুটবলার লাল সবুজে জার্সিতে খেলতে তৈরি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে হয়েছে আলোচনা। ভিডিও বার্তায় খেলাযোগে জানালেন হামজার বাবা। বিপিএল এ চট্টগ্রাম পর্বটা দারুণ জয়ে শুরু করলেন লোকাল হিরো তামিম ইকবাল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে ফরচুন বরিশাল। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে নাজমুল আবেদিন ফাহিম বিব্রত, সব দায় নিজেদের কাঁধেই নিল। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীকে নিয়ে ক্রেজ বেড়েই চলেছে। এবার লাল সবুজে জার্সিতে তার মাঠে নামার রূপরেখা আরও এক ধাপ ঠিক হলো। প্রিমিয়ার লিগ তারকার সাথে যুক্তরাজ্যে সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। সাথে ছিলেন হামজা চৌধুরীর মা বাবা। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। বাংলাদেশ ফুটবলে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সাথে এক ফ্রেমে হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে গ্রিন সিগন্যাল পাওয়ার পর এই প্রথম দেশের ফুটবল অভিভাবকের সাথে এক টেবিলে লাল সবুজের সবচেয়ে বড় তারকা। বুধবার যুক্তরাজ্যের ইস্ট মিডল্যান্ডে দুজনের বৈঠক ঘিরে একাত্তরের হাত এসেছে এক্সাইটিং সব তথ্য। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কাজে এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। খেলাযোগ আগেই জানিয়েছিল সুযোগ হলে হামজা চৌধুরীর সাথে ওখানেই হবে তার সাক্ষাৎ। বুধবার সেটাই হয়ে গেল লেস্টার সিটির হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে। এদিন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সাথে মাঠে উপস্থিত হন বাফুফে বস। হামজা চৌধুরীর বাবা মাকে নিয়ে দেখেন লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ। যদিও লোনে শেফিল্ড ইউনাইটেডে যাবার সম্ভাবনা থাকায় ম্যাচ খেলেননি হামজা। খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হতেই হামজাকে ঘিরে ধরে তার ভক্তরা। এ সময় সেলফি তোলার পাশাপাশি ভক্তদের অটোগ্রাফের আবদারও মেটান। আর এরপরেই দেখা করেন বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সাথে। একত্রিত হন ডিনারের টেবিলে। জানা গেছে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে সৌদি আরবে জাতীয় দলের যে ক্যাম্প হবে সেখানেই যোগ দেবেন হামজা চৌধুরী। এরপর 25 মার্চ শিলংয়ে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এই প্রিমিয়ার লিগ তারকা। পার্থ বণিক, ৭১। দারুণ খুশি হামজা দেওয়ান চৌধুরী এবং তার পরিবার। বাফুফের সভাপতি তাবিদ আওয়ালকে চমৎকার মনের মানুষ বলেছেন তারা। কেমন কেটেছে সেই মুহূর্তগুলো, কুশল বিনিময়ের পাশাপাশি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে হয়েছে আলোচনা। ভিডিও বার্তায় ৭১ টিভিকে সেটাই জানিয়েছে হামজা চৌধুরীর বাবা। অর্ণবাবের রিপোর্ট। সবকিছু মিলিয়ে গতকালকে বিকাল এবং সন্ধ্যাটা আমরা খুবই এনজয় করছি, আলহামদুলিল্লাহ। আগামীর স্বপ্ন বাস্তবায়নে হামজার সাথে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের প্রথম সাক্ষাৎ। এটা শুধু কুশল বিনিময় হলেও কথাই আছে, ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। বাফুফে সম্পর্কে হামজা এবং তার পরিবারের যে ধারণাটি হয়েছে সেটা তাৎপর্যপূর্ণ এবং অকৃত্রিম। এই অনুভূতি দীর্ঘদিন একসাথে এগিয়ে চলার অনুপ্রেরণা। বাংলাদেশের হয়ে লাল সবুজ জার্সিতে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। মিটিংটা ছিল আসলে সৌজন্য সাক্ষাৎ, কৌশল বিনিময়, একজন আরেকজনকে জানা ওইরকম। তো আমরা যে সভাপতি সাহেবের সঙ্গে কথা বলে অত্যন্ত ভালো লাগছে। উনি অত্যন্ত সুন্দর মনের এবং অমায়িক মানুষ। এবং ওনার সঙ্গে যিনি ছিলেন যে ইমতিয়াজ সাহেব, উনিও ভালো মনের মানুষ। তো আমাদের সবকিছু মিলিয়ে খুবই ভালো। হামজা এনজয় করছে। বাফুফে সভাপতির সাথে প্রতিটা মুহূর্ত দারুণ কেটেছে হামজা এবং তার পরিবারে। লেস্টার এবং ক্রিস্টাল প্যালেসের খেলা ছিল। তো আমি, আমার স্ত্রী রাফি এবং বাফুফের সভাপতি জনাব তাবিদ আওয়াল সাহেব এবং এক্সিকিউটিভ মেম্বার ইমতিয়াজ হামিদ সাহেব সহ আমরা খেলা দেখতে যাই। খেলা উপভোগ করার পরে হামজা যখন বাড়ি আসলো, হামজা সহ আমরা লেস্টারই একটা রেস্টুরেন্টে যাই, ওখানে আমরা ডিনার করি। আমি, আমার ওয়াইফ রাফি, আমরা সবাই ওনাদের সঙ্গে এনজয় করছি এবং আমরা
কুশল বিনিময় করছি, এটাই মেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে দিনভর কাজ করেছে উত্তেজনা। দীর্ঘদিনের চেষ্টার পর স্বপ্ন বাস্তবে ধরা দেওয়ার অপেক্ষায়। এক একটা ধাপ পেরোলেই আসবে সেই মুহূর্ত। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর আগেই হামজাকে যে ভালোবেসে ফেলেছে বাংলার ভক্তরা। হামজা বাংলাদেশের ফুটবলের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশের জার্সি পরার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট মহোদয় তাবিদ আওয়াল সাহেব উনি গতকালকে তাদের ফ্যামিলির সাথে কথা বলেছে, তারা সকলেই আনন্দিত হয়েছে এবং বাংলাদেশে খেলার জন্য তারা একত্রতা ঘোষণা করেছে এবং একমত পোষণ করেছে। বাংলাদেশের প্রতি হামজা চৌধুরী এবং তার পরিবারের ভালোবাসা এবং বাফুফের চেষ্টা, এই দুই মিলিয়েই সম্ভব হয়েছে কাজটা। পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট সাহেব আসলে আপনাদেরকে ডেকে আমরা এইসব বিষয়ে সকল বিষয়ে আপনাদেরকে অবগত করব। অর্ণব বাপি, ৭১। বিপিএল এ চট্টগ্রাম পর্বটা দারুণ জয়ে শুরু করলেন লোকাল বয় তামিম ইকবাল খান। ঢাকা ক্যাপিটালসকে তার দল হারিয়েছে ৮ উইকেটে টস জিতে। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৯ রান স্কোর বোর্ডে তুলতে পারে থিসারা পেরেরা ঢাকা। সেটা অবশ্য তামিমরা টপকে যায় ৪ ওভার হাতে রেখেই। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। সাগরিকের ব্যাটিং সারফেস দেখে খুব লোভ হলো, তাই তো ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারা পেরেরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। ব্যাটে বল আসছিল ভালো, দুই ওপেনার ভালো স্টার্টও পেল। ২৮ বলে উঠল ৩১ রান। তবে আগের ম্যাচেই সিলেটে ঝড় বইয়ে দেয়া লিটন দাস পেলেন স্লো স্টার্ট। ইনিংসটা বড় করতে পারলেন না রিপন মন্ডলের বলে ১৭ বলে ১৩ রানে তার ফিরে যাওয়া। স্ট্রাগলিং মুনিম শাহরিয়ার শূন্যতে ফেরার পর দল আরও চাপে। আউট হওয়ার জন্য যেন উঠে পড়ে লাগলেন ঢাকার নামিবিয়ান রিক্রুট কোয়েটসে। একটা বাউন্ডারি আদায় করলেও পার্ট টাইমার রিয়াদের বলে দিলেন ক্যাচ তুলে। সাব্বির রহমান চট্টগ্রামের মাঠে আগুন ধরিয়ে দেবেন এটাই ছিল আশা। দারুণ ছক্কায় বল গ্যালারিতে ফেললেন, সব দিকে উত্তেজনায় ঠাসা। তবে টিমের স্লো রান রেটের চাপে তাড়াহুড়ো, আর তাতেই সাব্বিরের প্যাভিলিয়নে ফিরে আসা। একপাশে হাল ধরে রাখা তানজিদ তামিম 50 তুলে নিলেন। তার যোগ্য সঙ্গী কে হবেন তাই যেন খুঁজছিলেন। মোসাদ্দেক সৈকত মারলেন দারুণ এক বাউন্ডারি। হতে পারবেন কি ফিনিশিং এর কাণ্ডারি? কিন্তু হায়, কাভারে যেন বরিশালের ফিল্ডার মালানকে ক্যাচ প্র্যাকটিস করালেন। ভালো সুযোগ পেয়েও সেটা কতটা কাজে লাগালেন? শেষ বেলায় বোলিং অলরাউন্ডার ফারমানুল্লাহ শাফি স্কোর নিয়ে যেতে চাইলেন ফাইটিং পজিশনে। ১৬ বলে ২২ করে আউট হলেন। ঢাকা ক্যাপিটালসও থামলো ওখানে। সাগরিকায় টার্গেট ১৪০, বেশ মামুলি, কেনা জানে। সহজ কাজটা সহজে করতে চাইল তামিমের বরিশাল। ক্যাপ্টেন নিজের ধারাবাহিকতা ধরে রাখতে চান। নতুন ধাঁচের উইকেট পেয়ে বাকি ব্যাটাররা যখন দুরন্ত, সেখানে একাই যেন ফ্লপ নাজমুল শান্ত। তবে বরিশালের হয়ে বাকি কাজটা তামিম সারলেন। সাথে ছিলেন দাভিদ মালান। ওদিকে পার্টনারশিপে এলো ৮০ বলে ১১৭ রান। শেষ বেলায় খান সাহেব আউট হলেন বটে, তবে তার আগে ৪৮ বলে ৬১ তার ব্যাটে। ম্যাচ শেষে মালানের নামের পাশে অপরাজিত ৪৯ রান। ১৩তে নট আউট জাহান্দাদ খান। ঢাকাকে ফরচুন বরিশাল হারালো ৮ উইকেটে। এমন দাপুটে জয় লোকাল বয় তামিমের দলের জন্যই যেন খাটে। খালিদ জামিল, ৭১। 50 হাঁকিয়ে দলকে জিতিয়ে বেশ চাঙ্গা তামিম ইকবাল। চট্টগ্রামের পিচ, বাউন্ডারির সাইজ এবং দর্শকদের গর্জন সবই মুগ্ধ করেছে বরিশাল কাপ্তানকে। জাতীয় দল থেকে অবসর তামিম কি ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিচ্ছেন, এমন প্রশ্নে নিজের ভাবনা জানালেন ড্যাশিং ওপেনার। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। সব গুঞ্জন কানাঘুষা শেষ, আর লাল সবুজ জার্সিতে ফিরছেন না তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর, একসময়ের দেশসেরা ওপেনার কোন দিকে যাচ্ছেন? জোর গুঞ্জন আসছে অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক এই অধিনায়ক। বৃহস্পতিবার বিপিএলে 50 হাঁকানো তামিমের কাছে ছুড়ে এলো ওই প্রশ্ন। খেললেন রক্ষণাত্মক ভঙ্গিতে। এই মুহূর্তে নাই বলার মতো অবস্থা। হ্যাঁ, আমি চেষ্টা করব যতদিন, এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। সো ওইসব খেলবো, যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। বাউন্ডারির সাইজ নিয়ে সিলেটে ক্ষোভ ঝাড়েন তামিম ইকবাল। নিজ শহর চট্টগ্রামে স্বস্তি মিলেছে, বলছেন এর ফায়দা মিলবে আন্তর্জাতিক ক্রিকেটে। উইকেট জেনারেলি এই টুর্নামেন্টে হ্যাজ বিন ভেরি গুড। আপনি যদি
মিরপুরের কথা চিন্তা করেন, প্লাস সিলেট ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড দেন চিটাগং ওয়াজ গুড। দ্য গুড থিং ওয়াজ দ্য বাউন্ডারি ওয়াজ গুড, দ্য বাউন্ডারি সাইজ ওয়াজ গুড, দিস ইজ হাউ ইট শুড বি। কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে, সো এই জিনিসটা থাকা উচিত। আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ, এই সাইজে খেলা উচিত রাদার দেন 52-53 মিনিট। 4 ছক্কার খেলা টি20, এবার বিপিএল এ রানও হচ্ছে দেদারসে। ধুন্ধুমার ব্যাটিং দেখতে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিও বেশ। গ্যালারিতে বাবার জন্য গলা ফাটিয়েছেন তামিম পুত্র আরহাম। ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি, সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে। বিপিএলকে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট, যে একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে, আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে। সো এই কারণে ওই যেরকম আইপিএলে যে একটা কথা হয় না, যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি 10টা বছর খেলতেছে, সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায়। বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়তো বা 2 বছর একরকম টিম ছিল, অ্যান্ড দেন রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবে। আপনি দেখছেন যে বরিশালের ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং। 6 ম্যাচে 4 জয়, বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের। ক্যাপ্টেন তামিমও বেশ ছন্দে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। পেমেন্ট ইস্যুতে নিজেই বিব্রত বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। সব দায় নিচ্ছেন নিজেদের কাঁধে। এদিকে বিসিবির গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে 3 দিনের আলটিমেটাম দেয়া ক্লাব সংগঠকদের ধৈর্য ধারণের অনুরোধ করেছেন বিসিবির এই পরিচালক। বলেছেন ক্লাব অন্ধকারে থাকবে না, ক্লাব সংগঠকরা নিরাশ হবে না। নাইয়ান মিন ডিস্ট্রিমের রিপোর্ট। এটা ভীষণ বিব্রতকর, দায় তো নিতেই হবে। এবার আপনি যেহেতু কনভেনার হিসেবে আছেন, আপনাকে অনেকে আবার দায়ী করছে। এটা বলতে পারে যে সংখ্যার কথাটা তারা বলেছেন সেই সংখ্যাটা মোটেই ঠিক নয়। চট্টগ্রামের ফ্লাইট ধরতে এয়ারপোর্টে বিসিবির 2 হাই প্রোফাইল ডিরেক্টর, মুখে হাসি কিন্তু মনে নিঃসন্দেহে চরম অস্বস্তি। যে বিপিএল দেখতে বন্দর নগরীতে যাত্রা, সেখানেই লেগেছে বড় এক ধাক্কা। পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে দুর্বার রাজশাহীর 9-6। আগের রাতে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপে সকাল সকাল ক্রিকেটারদের প্র্যাকটিসে ফেরানো গেলেও চরম বিব্রত খোদ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবও। কতটুকু দুঃখজনক মনে হয় যে বিপিএল এর মাঝপথে এসে এই ধরনের একটা আলোচনা, পেমেন্ট ইস্যু, এবং যেই বিপিএলকে আমরা বাংলাদেশের নতুন একটা বিপিএল হিসেবে আসলে আশা করছিলাম, কতটুকু হতাশাজনক আপনার কাছে মনে হচ্ছে যে পেমেন্ট ইস্যুটা অন্তত? এটা ভীষণ বিব্রতকর। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্লেয়ারদের সাথে কথা বলেছেন। বাট আমরা যেহেতু গত দু একদিনের মধ্যে এটা জানতে পেরেছি ঘটনাটা এমন, সো আমরা আমাদের দিক থেকে নিশ্চয়ই কিছু অ্যাকশন নেওয়ার চেষ্টা করব যেন এই ফ্র্যাঞ্চাইজি তাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেন। আমাদের চোখ নিশ্চয়ই থাকবে এদিকে। দায়িত্ব নিতেই হবে, মানে আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। পারিশ্রমিক না পেলে রাজশাহীর ক্রিকেটারদের বিপিএল বয়কটের হুমকি। সঙ্গে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও বিসিবিতে অস্বস্তি। ঢাকার ক্লাব সংগঠকদের মাঝে চরম অসন্তুষ্টি। বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়ায় কাউন্সিলর সংখ্যা 76 থেকে কমিয়ে 30 জন করার খবরে তাদের দেয়া 3 দিনের আলটিমেটাম চলছে। শুক্রবার শেষ দিন। খসড়ায় পরিবর্তনের আশ্বাস না পেলে বয়কট করা হবে ঢাকা প্রিমিয়ার লিগ। যে খসড়াটা করা হয়েছে, আসলে সংবিধান সংস্কারের যেই একটা রাফ করা হয়েছে, সেটা আসলে তাদের মনোপুত হয়নি। 76 জন থেকে আসলে ক্লাবের কাউন্সিলর সংখ্যা 30-এ নামিয়ে আনার একটা পরিকল্পনা চলছে। সেখানে আবার আপনি যেহেতু কনভেনার হিসেবে আছেন, আপনাকে অনেকে আবার দায়ী করছে। মানে আপনার এই জায়গাটায় বক্তব্যটা আসলে কি থাকবে, আসলে কি হতে যাচ্ছে? এক্স্যাক্টলি আসলে কি হতে যাচ্ছে সেটা তো এখন রিভিল করা সম্ভব না। তবে এটা বলতে পারি যে তারা যেসব সংখ্যাগুলি বলেছে সেই সংখ্যাগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি। তো আমরা বলে দিলেই সেটা অ্যাপ্রুভ হয়ে গেল না কিন্তু। সো আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক আমি সেটা বলবো না। উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো তাদের রেসপন্সে হয়তো ঠিক আছে, বাট আমার মনে হয় যে আরেকটু দেরি করে তারা রেসপন্স দিতেন। আমরা যে প্রস্তাবটা দিচ্ছি
সেটা দেখে যদি রেসপন্স দিতেন সেটা আমাদের জন্য ভালো হতো। তার মানে কি বিষয়টা এরকম যে 76 থেকে আসলে 30 জনে আসছে না কাউন্সিলর সংখ্যা, এবং আরেকটা বিষয় হচ্ছে শুক্রবার তাদের লাস্ট ডেট তারা বলেছে, এরপর যদি আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কোনোভাবে আলোচনা না করেন কিংবা কথা না বলেন বা কোনো ধরনের পরিবর্তন না আনেন আসলে যে খসড়াটা তারা দেখেছে, সেক্ষেত্রে হয়তো বা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন সব বয়কটের একটা ঘোষণা তারা দিয়ে রেখেছে। এটা বলতে পারে যে সংখ্যার কথাটা তারা বলেছেন সেই সংখ্যাটা মোটেই ঠিক নয়। যে সংখ্যাটা কথা তারা বলেছে সেই সংখ্যা ঠিক না। সংখ্যাটা কি আমি এই মুহূর্তে বলতে পারছি না, বলাটা আমার উচিত হবে না, বাট সে যে সংখ্যাটা কথা বলেছে সেটা মোটেও ঠিক নয়। তবে একেবারে পরিবর্তন হবেন যদি না হয় তাহলে তো আমাদের এই কাজটা দেওয়ারও কোনো অর্থ হয় না। তাহলে তো আমরা বলেই দিতে পারি যে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, এটাই চলতে পারে। সো কিছু পরিবর্তন তো আসবেই সব দিক দিয়ে, সারা পুরো কনস্টিটিউশনেই বিভিন্ন জায়গায় কিছু কিছু পরিবর্তন এসছে। সো সেই প্রস্তাবটা আমরা রাখার চেষ্টা করব। একদিকে বিপিএলে ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে ধোঁয়াশা, তার উপর ক্লাব সংগঠকদের আলটিমেটামে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা। কঠিন এক সময় কাটছে বিসিবি। নাহিয়ান বিন জসিম, একাত্তর। ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা গেছেন ফুটবলার আনিসুল ইসলাম বিপ্লব। দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। বিপ্লবের কন্যা ও পুত্রের পড়াশোনার খরচ সহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন মানবতার এই ফেরিওয়ালা। মেহেদী নাইমের রিপোর্ট। 13 জানুয়ারি সকাল 11টা। ফুটবলার আনিসুল ইসলাম বিপ্লবের পরিবার চিরতরে আটকে গিয়েছে ওই টাইম ফ্রেমে। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে অসীমে পাড়ি জমিয়েছেন। বিপ্লবের স্ত্রী, কন্যা 10ম শ্রেণীর ছাত্রী নুসরাত ও 5 বছরের শিশুপুত্র নাবিউল ইসলাম এখনো বিশ্বাস করতে পারছেন না পরিবারের একমাত্র উপার্জনকারীর চলে যাওয়া। খেলাযোগে এই সংবাদ প্রচারের পরপরই ফুটবলের মানুষ বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি বিপ্লবের পরিবারের খোঁজ নিয়েছেন। এত অর্জন যার, তার অকালে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। বিপ্লবের ঝিনাইদহের বাড়িতে যান জাহিদি ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। 2 সন্তানের পড়াশোনার যাবতীয় খরচ বহন করার তাৎক্ষণিক ঘোষণা দেন। মেয়রও মোটামুটি আমার কাছে এতটুকু প্রতিশ্রুতি দিয়েছে যে তার পক্ষ থেকেও সে সর্বাঙ্গীনভাবে এই পরিবারের পাশে থাকবে। আমরা তো আছি। বিপ্লবের স্ত্রী, প্রতিবেশী, স্বজন সহ সকলে জাহিদি ফাউন্ডেশন ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদিকে ধন্যবাদ জানান। ঢাকার প্রান্তিক ক্রীড়াচক্র, মগবাজার ক্রীড়াচক্র ও ঝিনাইদহ জেলা টিমের সাবেক ফুটবলার আনিসুল ইসলাম বিপ্লব ফুটবলের পাশাপাশি ব্যাডমিন্টন খেলেও একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন। দুর্দিনে এই পাশে থাকাটা নিশ্চয়ই কাজে আসবে। মেহেদী নাইম, একাত্তর। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।